হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। হোপফুলি সবাই ভালো আছো, রাইট? আচ্ছা, এবার দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাদের আজকের। হ্যাঁ, এবার ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হোপফুলি সবাই ভালো আছো, রহমান। আচ্ছা, তো আশা করি তোমরা ভালো আছো। তো দীর্ঘ বিরতির পরে আমরা আরও একবার আমাদের রেগুলার ক্লাসে ব্যাক করলাম। তো আশা করছি সবাই ভালো আছে, রাইট? আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জিহাদ, কী অবস্থা তোমার? আচ্ছা, তো আমরা ওকে, কী অবস্থা মনোহর? ওকে, ফাইন। ওয়ালাইকুম আসসালাম নুসরাত। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আহ, ভাইয়া আপনার আইডিতেও 3 দিন আগে মেসেজ দিয়েছিলাম। আচ্ছা, কী অবস্থা, তুমি কেমন আছো রিসাত? আচ্ছা, তো এখন পড়ালেখা তো মনে হয় আমরা অনেকটা ভুলে গেছি, তাই না? অনেক দিন বন্ধ গেছে। তো আচ্ছা, দেখবো রিসাত। তো আমরা স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার পড়ছিলাম, পদার্থের গাঠনিক ধর্ম পড়ছিলাম। তো হচ্ছে আজকে আমাদের এটার 6 নম্বর ক্লাস হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো আজকের ক্লাসে আমরা প্রবাহীর অংশটা শুরু করব। এর আগের অংশটা আমরা দেখছিলাম। আমি ভালো আছি আনাস। ওকে, এটা দেখলাম। মারুফ বলছো ভেক্টরের ক্যালকুলাসের পার্টটা ক্লাস দেওয়া হয় না ওই আর্কাইভে। আচ্ছা, ঠিক আছে, দেখছি এটা। ওকে, ফাইন। তাহলে চলো আমরা ক্লাসটা এখন শুরু করি। ওকে, আচ্ছা, তো আমরা প্রবাহী পড়ব। এখন থেকে সবাই আবার সিরিয়াস হয়ে যাবা। হ্যাঁ, দিব। আমির, দিব দিব ঠিক আছে। আচ্ছা, ফাইন। তো আমরা একটু শুরু করি। ওকে, তো আমরা প্রবাহীর অংশটা আজকে শুরু করব। আজকে আমাদের আলোচ্য টপিক হবে হচ্ছে গিয়ে পদার্থে যে প্রবাহীর অংশটা আছে। সো প্রবাহী পদার্থের যে অংশটি আছে ওই অংশটা আজকে আমরা শুরু করব, এবং এর ভিতরে অনেক কিছু তো আছে, অনেকগুলো টপিক আছে। তার মধ্যে স্পেসিফিকলি আজকে আমরা একটা টপিকই পড়ব, যেটা হচ্ছে গিয়া পৃষ্ঠটান। পৃষ্ঠটান, পৃষ্ঠটান। ওকে, ফাইন, বা সারফেস টেনশন বা পৃষ্ঠটান। এইটা খুব ইম্পর্টেন্ট একটা অংশ। প্রবাহী নিয়ে নানা রকম কথাবার্তা, সংজ্ঞা টঙ্গা এগুলো আছে, বাট তার থেকে সেগুলাও আমরা দেখব। বাট যে অংশটাকে আজকে আমরা টার্গেট করব সেটা হচ্ছে গিয়া পৃষ্ঠটান। খুব ছোটো একটা অংশ। ব্রেকের পরে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো আজকে প্রেশার কমই নিব আমরা। এটাই আমরা হচ্ছে গিয়ে আজকে পড়ব। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওয়েব চ্যাপ্টারটা পড়ান, এরপর কলেজে কুইজে আছে প্লিজ। হ্যাঁ, এরপরে প্রবাহী, এরপরে একবারে ওয়েব না, এরপরে হচ্ছে গিয়ে 8 তারপরে 9, মানে পর্যাবৃত্ত গতি, তারপর হচ্ছে আমরা প্রবাহী করবো। হ্যাঁ, ওই দুটো রিলেটেড, এই জন্য বুঝছো, মানে এরপরেই আমরা ওই জন্যতে হাত দেবো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। রায়ান, তুমি কেমন আছো? মাহি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে চলো আমরা পৃষ্ঠটান দিয়ে আমাদের ক্লাসটা শুরু করি। ওকে, আচ্ছা, ফাইন। তাহলে প্রবাহী কি সেটা আমরা জানি। প্রবাহী হচ্ছে এমন কিছু পদার্থ যেগুলা হচ্ছে গিয়ে প্রবাহিত হয়, প্রবাহিত হয়। ওকে, ফাইন। যেমন ওই যে তরল, আর একটা হচ্ছে গিয়ে গ্যাস। যে সকল পদার্থ প্রবাহিত হয় তাদেরকে আমরা প্রবাহী বলি। সো প্রবাহীকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়া ফ্লুইড। ইংলিশে প্রবাহীকে বলা হয় হচ্ছে গিয়া ফ্লুইড। প্রবাহীকে আমরা বলছি ফ্লুইড। এখন প্রবাহীর আবার দুইটা সেগমেন্ট আছে। একটা হচ্ছে অসংকোচনশীল, অসংকোচনশীল প্রবাহী। আরেকটা হচ্ছে গিয়া সংকোচনশীল প্রবাহী। সংকোচনশীল, একটা অসংকোচনশীল আর একটা হচ্ছে সংকোচনশীল প্রবাহী হচ্ছে গিয়ে এই দুই টাইপের হয়। ওকে, ফাইন। অসংকোচনশীল কারা? অসংকোচনশীল হচ্ছে গিয়া তরল পদার্থ। যা যা কিছু তরল আছে, যেমন পানি বা তরল টাইপের যেসব জিনিস আছে সেগুলো হচ্ছে গিয়ে অসংকোচনশীল। এটা সংকুচিত হয় না,
তরল টাইপের বস্তু কখনো সংকুচিত হয় না, এই জন্য অসংকোচনশীল। আর সংকোচনশীল কোনগুলা? যেগুলো হচ্ছে গ্যাস, বাতাস, বায়বীয়। ওকে, এটাকে আবার সংকোচন করা যায়, আমরা দেখছি গ্যাসকে কম্প্রেস করে এর আয়তন কমানো বাড়ানো যায়। ঠিক আছে, ফাইন। তার মানে বুঝতেছি এই তরল এবং গ্যাস দুইটাকেই আমরা প্রবাহী বলি। আর প্রবাহী কি? প্রবাহী হচ্ছে যেটা প্রবাহিত হতে পারে। ওকে ওকে ফাইন। ওকে, আচ্ছা, সো গেল এটা। সো এরপর প্রবাহীর একটা স্পেশাল গুণ, প্রবাহীর একটা স্পেশাল গুণ হচ্ছে গিয়া পৃষ্ঠটান। প্রবাহীর একটা স্পেশাল কোয়ালিটি হচ্ছে গিয়া পৃষ্ঠটান। সো আমরা আজকে এই পৃষ্ঠটানের ব্যাপারটা পড়ব। ঠিক আছে, অনেকদিন পরে বোর্ডে লিখছি, লিখতেও অনেক অভ্যাসটা নাই এখন আর কি, যাই হোক অনেকবার। সো পৃষ্ঠটান জিনিসটা কি? আমরা প্রথমে পৃষ্ঠটানের সংজ্ঞা পড়ব, তার আগে একটু বোঝার চেষ্টা করব। বইয়ে এই টপিকটা আছে, বাট অনুধাবন করতে একটু প্রবলেম হয়, এজন্য আমি একটু তোমাদেরকে ফিল করানোর চেষ্টা করব। ফাইন। সো যে কোনো তরলের পৃষ্ঠ টান টান থাকতে চায়, যে কোনো তরলের পৃষ্ঠ সবসময় টান টান থাকতে চায়, অনেকটা বেলুনের পৃষ্ঠের মতো। আমরা যদি একটা বেলুনের কথা চিন্তা করি, লেটস সে একটা বেলুন। এখন এই যে বেলুনটা আছে, এই বেলুনটার পৃষ্ঠ বা উপরে যে কোনো সারফেস নিলে সেটা কি টান টান হয়ে থাকে না? অনেকটা এরকম। আমি যদি এখানে আঙুল দিয়ে একটা চাপ দেই, এই বেলুনের পৃষ্ঠে আঙুল দিয়ে একটা চাপ দেই, তাহলে দেখবা আঙুল দিয়ে চাপ দিলে এইখানে এরকম করে একটা ডোক পড়ে যাবে, রাইট? এরকম করে একটা ডোক পড়ে যাবে। হ্যাঁ, যদি চাপ দেওয়া হয়, আঙুল দিয়ে ট্যাপ কাটা হয়, তাহলে দেখবা এখানে এইভাবে করে একটা হচ্ছে গিয়া ডোক পড়ে গেছে। তখন কি হয় খেয়াল করে দেখো, এইখানে যে আমরা আঙুল দিয়ে চাপ দিলাম, আঙুল দিয়ে যে চাপ দিলাম, তখন এখানে একটা ডোক পড়ে গেছে। টান টান ছিল দেখে ডোক পড়ে গেছে। এখন এইটা কি পুশব্যাক করতে চাইবে না? নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারো। এইটা তখন এই দিকে উঠে আসতে চাইবে, এই দিকে একটা ধাক্কা বল বা হচ্ছে একটা বল দিয়ে সে উঠে আসতে চাইবে, তাই না? তাহলে মনে রাখবা, তরলের পৃষ্ঠ হচ্ছে গিয়ে এরকম সবসময় টান টান থাকে। তরলের পৃষ্ঠ এরকম সবসময় টান টান থাকে। আমরা যদি একটা ওয়াটার সারফেস চিন্তা করি, লেটস সে এটা হচ্ছে গিয়া পানির একটা লেভেল। হ্যাঁ, এটা পানির একটা লেভেল। এখন এই পানির লেভেলে মনে করো কিছু একটা আমরা রাখছি। তোমরা দেখেছো যে পানির পৃষ্ঠের উপরে ক্ষুদ্র কোনো জিনিস রাখলে সেইটা সেটার উপরে ভেসে থাকে, অনেকটা চিকন সুই বা শলাকাঠি। এগুলো যখন আমরা পানির পৃষ্ঠে রাখি, তখন দেখবা পৃষ্ঠের উপরে ওটা ভেসে থাকে। তো কীভাবে থাকে সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে এইখানে লেটস সে ওই কাঠিটা আমরা রাখলাম, ধরো এখানে একটা শলাকাঠি রাখছি, এরকম একটা কাঠিকে আমরা এখানটাতে রাখছি। তো রাখলে খেয়াল করবা যে ঠিক এই জায়গাটাতে, এইখানেও বেলুনের পৃষ্ঠের মতো প্রবাহীটা টান টান থাকার কারণে একটা ডোক পড়ে যাবে। নিশ্চয়ই এটা বুঝতে পারতেছো। তরলের পৃষ্ঠ সবসময় টান টান থাকতে চায়। তো বুঝতেছো, অনেকটা বেলুনের পৃষ্ঠ যেমন টান টান আছে, ওইখানে যখন আমি আঙুল দিয়ে চাপ দিছি, তখন ও টান টান থাকতে চাওয়ার জন্য আমাকে একটা ফোর্স ব্যাক করছে। ঠিক তেমন করে যখন একটা তরলের পৃষ্ঠের উপরে আমরা একটা কাঠি রাখি, তখনও সেটার ওজনের কারণে এখানে একটা ট্যাপ পড়ে। ট্যাপ পড়ার পরে যেটা হয়, দেখো এটা টান টান থাকতে চাওয়ার কারণে এটার উপরে একটা ফোর্স দিচ্ছে। এখন এই যে তরলের পৃষ্ঠ যে টান টান থাকতে চায়, এটাকেই আমরা বলি হচ্ছে গিয়া পৃষ্ঠটান। এটাকেই আমরা বলবো পৃষ্ঠটান। ওকে, তো তরল পদার্থের বৈশিষ্ট্যই এটা, এটার পৃষ্ঠ সবসময় টান টান থাকতে চাইবে। ওকে, এবং সেখান থেকেই আমরা একটা ফোর্স পেয়ে যাই। তোমরা দেখেছো পানির পৃষ্ঠের উপরে হালকা টাইপের কোনো বস্তু যদি দেওয়া হয়, সেই ক্ষেত্রে সেইটা ভেসে থাকে। সেটার কারণ কি? পৃষ্ঠটান। কখনো কখনো পানি পোকাকে পানির উপরে হাঁটতে দেখেছো না? পানির পোকা পানির উপরে হেঁটে বেড়াচ্ছে। তো সেটা কিভাবে পারতেছে? এই কারণেই, পৃষ্ঠটানের কারণেই পানির পোকা পানির পৃষ্ঠের উপরে হাঁটতে পারে। বুঝছে এতটুকু সবাই? ঠিক আছে, ফাইন। তো গেল এটা। এখন এই পৃষ্ঠটানের সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই। পৃষ্ঠটানের সংজ্ঞাটা আমরা এখন একটু জানবো। পৃষ্ঠটান, তো পৃষ্ঠটানের সংজ্ঞাটা বইয়ে এভাবে দেওয়া আছে।
আচ্ছা, তাহলে সবাই সংজ্ঞাটা বুঝতে পারছো। প্রবাহের পৃষ্ঠে একটি কাঠি রাখলে এর উপর প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে পৃষ্ঠের স্পর্শক বরাবর যে বল কাজ করে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়া পৃষ্ঠ টান। ওকে, ফাইন। তাহলে আমরা একটু বার্ডস আই ভিউ দেখি। লেটসে এইটা একটা পানির পৃষ্ঠ, আমরা উপর থেকে দেখতেছি, উপর থেকে আমরা এটাকে দেখতেছি। এখন এর ভিতরে আমরা একটা কাঠি রেখে দিলাম। লেটসে এইটা একটা কাঠি, এর ভিতরে একটা কাঠি আমরা রেখে দিলাম। তাহলে এর উপরে কি একটা টান বল কাজ করবে, এর উপরে একটা বল কাজ করবে। এটা তো উপর থেকে আমরা দেখতেছি। যদি আমরা সাইড ভিউ দেখি, পাশ থেকে যদি দেখি, সেক্ষেত্রে ব্যাপারটা এরকম হবে যে এইখানে কাঠিটা যে আমি রাখছি, এইখানে যে কাঠিটা রাখছি, এইখানে যে কাঠিটা রাখছি, এই কাঠিটা এই জায়গাটাতে দেখো একটা ট্যাপ ফেলে দিছে, তাই না? এখানে একটা হচ্ছে গিয়ে তোমার ডোক পড়ে গেছে, একটু ভাঁজ পড়ে গেছে। তাহলে একটু যদি ভাঁজ পড়ে যায়, এটা স্পষ্টভাবে আমরা বুঝতে পারতেছি যে এই যে ভাঁজের স্পর্শক বরাবর এটা কি উঠে আসতে চাইবে। পৃষ্ঠ যেহেতু টান টান থাকে, পৃষ্ঠ যেহেতু টান টান থাকে, দ্যাটস ওয়াই এইটা কিন্তু ওই বেলুনের পৃষ্ঠের মতো আবার নিজের জায়গাতে উঠে আসতে চাইবে। যেটা আমরা বলেছিলাম প্রবাহের পৃষ্ঠ টান টান থাকার কারণে এই ঘটনাটা ঘটে। যেমন এখানে যদি আমি একটু চাপ দেই, তাহলে এটা কিন্তু এই দিকে আবার উঠে আসতে চাইবে বেলুনটা, তাই না? পৃষ্ঠটা বাইরের দিকে বেরোয় আসতে চাইবে। ঠিক তেমন করে এই পৃষ্ঠ যখন টান টান আসছে, এর উপরে যখন একটা কাঠি রাখবো, এই পৃষ্ঠটাও বেলুনের সারফেসের মতো উঠে আসতে চাইবে। উঠে যখন আসতে চাইবে, তখন সে এই স্পর্শক বরাবর, দেখো যেখানে কার্ভ হয়েছে, এই স্পর্শক বরাবর একটা বল অনুভব করবে। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারতেছি যে এই স্পর্শক বরাবর সে একটা বল দিবে। ওকে, স্পর্শক বরাবর সে একটা বল দিবে। এই বলের কারণে এই বস্তুটার উপরে একটা লব্ধি বল কাজ করবে, যার ফলে বস্তুটা উপরের দিকে এটা ধাক্কা খাবে, যেটা ওজনটাকে ধরে রাখতেছে। ঠিক আছে, এখন এইটা তো আমরা সাইড ভিউ দেখতেছি, বলটা তো আমরা সাইড ভিউ দেখতেছি। তো আমরা যদি উপর থেকে দেখি, এই ঘটনা উপর থেকে অবজার্ভ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই কাঠির উপরে বল কাজ করছে। এই দিক দেখো, এই সব দিকে একটা বল কাজ করবে এরকম। সেই কাঠির উপরে আমরা উপর থেকে দেখতেছি। অ্যাকচুয়ালি এই স্পর্শকগুলো বরাবর, কাঠির এই বরাবর হচ্ছে বলগুলি কাজ করবে। সো হচ্ছে ওই বলগুলোকেই আমরা উপর থেকে অবজার্ভ করছি। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখন ধরে নাও এই কাঠিটার দৈর্ঘ্য যদি এল হয়, কাঠিটার দৈর্ঘ্য যদি হয় এল, লেটস সে এই কাঠির দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে পৃষ্ঠটানের সংজ্ঞা থেকে পৃষ্ঠটানকে আমরা প্রকাশ করি সারফেস টেনশন বা টি দিয়ে। তাহলে টি ইকুয়ালস টু কত হবে? সংজ্ঞা থেকে দেখতেছি প্রবাহের পৃষ্ঠে একটি কাঠি রাখলে এর উপরে প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে পৃষ্ঠের স্পর্শক বরাবর হচ্ছে যে বল কাজ করে প্রতি একক দৈর্ঘ্যে। তাহলে দেখো এখানে যে বলটা কাজ করতেছে, বলটা হচ্ছে এফ, আর কাঠির দৈর্ঘ্য এল, তার মানে হচ্ছে এফ বাই এল। তাহলে পৃষ্ঠটানের সূত্র টি ইকুয়ালস টু এফ বাই এল। পৃষ্ঠটান টি ইকুয়ালস টু এফ বাই এল। পৃষ্ঠটান টি ইকুয়ালস টু এফ বাই এল। তাহলে পৃষ্ঠটানের একক কি হওয়া উচিত বলো? পৃষ্ঠটানের একক হবে, বলের একক নিউটন আর এল মানে মিটার, নিউটন পার মিটার। পৃষ্ঠটানের একক হচ্ছে নিউটন পার মিটার। ওকে, নিউটন পার মিটার। তাহলে এটা মাত্রা কি হবে? আমরা বলের মাত্রা জানি। বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, আর এল এর মাত্রাও আমরা জানি। এল এর মাত্রা হচ্ছে এল, তাই না? দৈর্ঘ্য। তাহলে এল এল যদি কেটে যায়, এই এল এর সঙ্গে কেটে গেলে পৃষ্ঠটানের মাত্রা হবে এম টি ইনভার্স 2। পৃষ্ঠটানের মাত্রা এম টি ইনভার্স 2। তাহলে এইগুলো আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি। এখন এই যে পৃষ্ঠটান, এই পৃষ্ঠটানটা প্রত্যেকটা প্রবাহীর একটা নিজস্ব বৈশিষ্ট্য। এক একটা তরলের পৃষ্ঠটান এক এক রকম হয়, এক একটা তরলের পৃষ্ঠটান এক এক রকম হয়। ওকে, ফাইন, হাই নিউটন পার মিটার, এক্স্যাক্টলি। সো এক একটা তরলের পৃষ্ঠটান এক এক রকমের হয়। এই পৃষ্ঠটান ডিপেন্ড করে তরলের উপাদানের উপরে। যেমন তরলের ভিতরে লেটসে পানির পৃষ্ঠটান যেরকম হবে, সাবান পানির পৃষ্ঠটান সেরকম হবে না। সাবান মিশ্রিত হয়ে গেলে ওই পানির স্ট্রাকচার, ভিতরের স্ট্রাকচারে কিছু চেঞ্জ আসে, এই জন্য তখন তার পৃষ্ঠটা কতটুকু টান টান থাকতে চায় সেটা চেঞ্জ হয়ে যায়। তারপরে আমরা বুঝতে পারছি এই পৃষ্ঠটান যে টার্মটা আছে, এই টার্মটা ডিপেন্ড করবে পানির ভিতরে অপদ্রব্য আছে কিনা তার উপরে, বা তরলের ভিতরে কি কি অপদ্রব্য আছে বা তরলের ঘনত্বের উপরে। বুঝতে পারছি?
সো এখন বিভিন্ন তরলের পৃষ্ঠটান বিভিন্ন রকম, সেখান থেকেই আমরা এই ফোর্সগুলো পাবো। এখন পৃষ্ঠটানের জনিত আমরা একটা বল পাই, আমরা বুঝতে পারছি পৃষ্ঠটানজনিত বল, পৃষ্ঠটানজনিত বল। সো পৃষ্ঠটানজনিত বল কত হবে? পৃষ্ঠটানজনিত বল F ইকুয়ালস টু হবে T ইন্টু এল। এই সূত্র থেকেই আমরা বুঝতে পারতেছি F ইকুয়ালস টু T ইন্টু এল। তাহলে আমরা বুঝে গেলাম পৃষ্ঠটানজনিত বল F ইকুয়ালস টু T ইন্টু এল। ওকে ফাইন। তার মানে কোনো একটা তরলের পৃষ্ঠটান যদি আমরা জানি এবং ওই তরলটা যে দৈর্ঘ্যটাকে স্পর্শ করে আছে ওই দৈর্ঘ্যটা যদি আমরা জানি, এটা গুণ করলেই আমরা পৃষ্ঠটানজনিত বল বের করতে পারবো। তো এইখান থেকে অনেক এমসিকিউ অনেক অঙ্ক আসে, মানে পৃষ্ঠটানজনিত যে বলটা আমরা পাই, পৃষ্ঠটান থেকে যে বলটা আসে ওই বলটা আমাদেরকে বের করতে হয়। এবং মেজরিটি যে ভুলটা করে, এই অঙ্কগুলো সোজা না, পৃষ্ঠটান দেওয়া থাকবে, তার সঙ্গে দৈর্ঘ্য গুণ করে দিলেই হবে। বাট এই দৈর্ঘ্যটা মেজরিটি কেসে স্টুডেন্টরা ভুল করে। আমি একদম সোজা করে একটা লাইন বলে দিব, ওই লাইনটা যদি তোমরা মেনটেন করো তোমাদের কখনো এটা ভুল হবে না। ওকে ফাইন। তো সেটা আমরা এখন দেখব। বাট আমরা পৃষ্ঠটানজনিত বল কিভাবে নির্ণয় করে সেটা আমরা দেখলাম এবং পৃষ্ঠটানের সংজ্ঞাটা আমরা পড়লাম, অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি সেটা জানলাম। এখন আমরা হচ্ছে এল নির্ণয় করা দেখব। ওয়ালাইকুম আসসালাম তরুণ দল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই ক্লাস চালিয়ে যাও, কোনো সমস্যা নেই, বেশি টাইম হয় না। এক্স্যাক্টলি কেবলই শুরু হয়েছে। আচ্ছা, তো গেল এটা। এরপর আসো, তো আমরা পৃষ্ঠটানজনিত বল নির্ণয় করতে চাই এবং এই বলটা হচ্ছে তলের পৃষ্ঠটান ইন্টু হচ্ছে দৈর্ঘ্য। ওকে, তো এই জায়গাতে এই দৈর্ঘ্যের পরিচয়টা আলাদা করে জানা খুব ইম্পর্টেন্ট। এই এলের পরিচয়টা হচ্ছে তরলের উপরিপৃষ্ঠ, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা, কোনো কেসে আর ভুল আসবে না। তরলের উপরিপৃষ্ঠ, তরলের উপরিপৃষ্ঠ বস্তুর যে দৈর্ঘ্যকে জড়ায়া থাকে, তরলের উপরিপৃষ্ঠ বস্তুর যে দৈর্ঘ্যকে জড়িয়ে রাখে, মনে রাখবা। তরলের উপরিপৃষ্ঠ বস্তুর যে দৈর্ঘ্যকে জড়ায় রাখে, ওকে, মানে চারপাশ থেকে জড়িয়ে রাখে, সেই দৈর্ঘ্যটাকেই আমরা বলবো হচ্ছে গিয়া এল। সেই দৈর্ঘ্যটাকেই আমরা এল বলবো। তাহলে কয়েকটা কেস আমি একটু দেখাই দিই। এখানে 2-3টা পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে। নাম্বার 1, দেখতেছো কোনটা? তরলের উপরিপৃষ্ঠ হতে হবে এবং সেই পৃষ্ঠ বস্তুর যে দৈর্ঘ্যকে জড়িয়ে রাখে সেই অংশটা বা সেই দৈর্ঘ্যটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে এল। সেক্ষেত্রে আমরা যে কোনো কেসেই পৃষ্ঠটানজনিত বল নির্ণয় করতে পারবো। তাহলে কয়েকটা কেস দেখলে ব্যাপারটা তোমরা একদম ধরে ফেলতে পারবা। দেখো, নাম্বার 1, মনে করো একটা কাঠি আছে, হ্যাঁ, তরলের উপরে একটা কাঠি আছে, এটা একটা তরলের সারফেস, উপর থেকে আমরা দেখতেছি এটা তরল আছে, এর ভিতরে একটা কাঠি আছে, লেটসে এটা হচ্ছে কাঠিটা। এটা কি তরলের উপরে ভেসে আছে? তাহলে তরলের উপরে যদি ভেসে থাকে, কাঠির দৈর্ঘ্য যদি এল হয়, কাঠিটার দৈর্ঘ্য এল, হ্যাঁ, তাহলে তরল কি চারপাশ থেকে এটাকে ছুঁয়ে আসে না? ডেফিনেটলি দেখো, তরল কিন্তু এই চারপাশ থেকেই ডান পাশেও এটাকে টাচ করে আছে, এই সাইডেও টাচ করে আছে, আবার এই সাইডেও টাচ করে আছে। খেয়াল করে দেখো, এই সাইডেও তাকে টাচ করে আছে। তাহলে ডান পাশ থেকে এল দৈর্ঘ্যকে টাচ করে আছে, ওই বাম পাশ থেকেও এল দৈর্ঘ্যকে টাচ করে আছে। তার মানে এইখানে এই এলকে আমরা এই যে ছোট এল যেটা আছে, হ্যাঁ, এই ছোট এল যেটাকে লিখছি এটাকে বড় এল লিখলাম। এটা কোনো ব্যাপার না আর কি, জাস্ট দৈর্ঘ্য তো বড় এল দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই সূত্রের এখানেও আমরা এটাকে হচ্ছে ক্যাপিটাল এল দিয়ে রাখি, কারণ আছে, একটু পরে বুঝতে পারবা। ফাইন। এই এল এর পরিচয় তো আমরা জানছি যে তরলের উপরিপৃষ্ঠ বস্তু যে দৈর্ঘ্যকে জড়ায় রাখে। তাহলে এই ক্ষেত্রে এল কত হবে? খেয়াল করে দেখো, বাম পাশ থেকেও এলকে জড়ায় রাখছে, ডান পাশ থেকেও এলকে জড়ায় রাখছে, তার মানে টোয়াইজ এল। এই এল এর মান হবে হচ্ছে গিয়া টোয়াইজ এল। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারছি। দেখো, এই পাশ থেকেও পানি একে ছুঁয়ে আছে, ওই পাশ থেকেও পানি ওকে ছুঁয়ে আছে, দ্যাটস ওয়াই।
এরপর 2 নাম্বার কেস, মনে করো পানিতে, এই যে পানির উপরিপৃষ্ঠ, এর ভিতরে একটা কাগজ ভাসতেছে। তোমরা কখনো দেখছো যে পানিতে একটা পৃষ্ঠা ভাসায় দিলে পৃষ্ঠাটা ভাসতে থাকে? তাহলে মনে করো এর ভিতরে একটা পৃষ্ঠা এভাবে করে ভেসে বেড়াচ্ছে, একটা পৃষ্ঠা এভাবে এভাবে করে ভেসে বেড়াচ্ছে। তাহলে এভাবে যদি ভেসে বেড়ায়, ধরে নাও পৃষ্ঠাটার দৈর্ঘ্য এ, প্রস্থ বি। তাহলে পানির উপরিপৃষ্ঠ এইটাকে কি চারপাশ থেকে জড়ায় রাখছে না? পুরা পরিধিকে জড়ায় রাখছে না? জানানো হবে মনোয়ারুল আলম, পুরা পরিধিকে জড়ায় রাখছে না? খেয়াল করলেই নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই পাশ থেকে এটাকে ছুঁয়ে রাখছে, এই পাশ থেকেও এটাকে ছুঁয়ে রাখছে, এখান থেকে ছুঁয়ে দিছে, এখান থেকেও ছুঁয়ে দিছে। মানে হচ্ছে চার পাশ থেকে এটাকে ছুঁয়ে দিছে, চার পাশ থেকে এটাকে ছুঁয়ে দিছে। চার পাশ থেকে যদি এটাকে ছুঁয়ে দেয়, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো না এটার পরিধিকে জড়ায় রাখছে, এটার পরিধিকে জড়ায় রাখছে। তাহলে পরিধিকে জড়ায় রাখলে 2 ইন্টু এ প্লাস বি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? দেখো এইটুকু একে জড়াইছে, এইটুকু একে জড়াইছে, মানে 2টা এ, আবার এইটুকু বিকে জড়াইছে, এইটুকু বিকে জড়াইছে, 2টা বি। দ্যাট মিনস টোয়াইজ এ প্লাস টোয়াইজ বি, বা পরিধি সোজা কথা, চারপাশ থেকে জড়াইছে, দ্যাটস ওয়াই 2a প্লাস বি। নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছি দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করে। এরপর আরেকটা কেস মনে করো এরকম, যে একটা সিলিন্ডারকে আমরা পানিতে ডুবাইছি। লেটস সে এইটা হচ্ছে পানির উপরিপৃষ্ঠ, এইখানে একটা সিলিন্ডারকে আমরা ডুবাইছি, একটা সিলিন্ডারকে এভাবে করে ডুবাইছি, নিরেট সিলিন্ডার যেটার মুখ বন্ধ, এটার মুখ বন্ধ, এটার মুখ বন্ধ। এখন যখন আমরা পানিতে ডুবাবো, লেটস সে এই কলমটাও তো সিলিন্ডারের মতো, পানিতে ডুবাইলাম, তাহলে পানির উপরিপৃষ্ঠ কি এটাকে চারপাশ থেকে এভাবে ছুঁয়ে থাকবে না? চারপাশ থেকে গোল হয়ে টাচ করে থাকবে। সো দেখা যাবে পানির উপরিপৃষ্ঠ এই চারপাশ থেকে এটাকে ছুঁয়ে রাখছে। এর ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে বুঝতে পারতেছো এখানে সে কোন দৈর্ঘ্যটাকে জড়ায় রাখবে? সে এই সিলিন্ডারের যে রাউন্ডিং তার চারপাশ, মানে পরিধিকে জড়ায় রাখবে, যেটা হবে টোয়াইস পাই আর। আমরা জানি বৃত্তের পরিধি টোয়াইস পাই আর, তার মানে বুঝতেছো এই চারপাশ থেকে পানির উপরিপৃষ্ঠ এটাকে জড়ায় রাখছে। বুঝছি। এখন এটা কি ছিল? মুখ বন্ধ সিলিন্ডার ছিল। আরেকটা কেস আমরা দেখি, মনে করো আমরা যেটা করলাম সেটা হচ্ছে এইটা একটা পৃষ্ঠ, তাই না? এই পৃষ্ঠাটাকে আমরা একটা প্যাঁচায়া সিলিন্ডার বানাইলাম, এই যে, এবং এই যে সিলিন্ডারটা বানাইলাম দেখতেছো যে এখান থেকে দেখা যাচ্ছে, তাই না? ফাইন। তাইলে এই সিলিন্ডার হচ্ছে মুখ খোলা। এখন এইটাকে আমি পানিতে ডোবাবো। সো এইটাকে আমি হচ্ছে গিয়া পানিতে ডোবাইলাম। সেই ক্ষেত্রে এল কত হবে? যে মুখ খোলা সিলিন্ডার পানিতে ডুবাইছি, মুখ খোলা সিলিন্ডার। তাহলে চিন্তা করো, উপরের মুখটাও খোলা, নিচের মুখটাও খোলা। ওকে, এইটাকে আমরা তরলে নিমজ্জিত করছি, এইটাকে আমরা তরলে নিমজ্জিত করছি। দেখো কেস কিন্তু আস্তে আস্তে ক্রিটিক্যাল হইতেছে, তাও আমরা ধরতে পারবো। এখন এটা বুঝতেছো, এরকম কেস হইলে পানি কি এটার ভিতরে ঢুকবে না? কজ মুখ তো খোলা, আমরা দেখতেছি এই কেসে মুখ তো তার খোলা। তাহলে মুখ যদি খোলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা বুঝতেছি যে পানি ভিতর থেকে এর মধ্যে ঢুকবে। তাহলে পানি যদি ভিতর থেকে ঢুকে, তাহলে চিন্তা করে দেখো, ভিতর থেকে কি এটা কেউ টাচ করে রাখবে না? ভিতর থেকে ঢুকে এটাকে টাচ করে রাখবে। আবার চিন্তা করে দেখো, বাইরে থেকেও তো চারপাশ থেকেও তো এটাকে টাচ করে রাখবে, বাইরে চারপাশ থেকেও তো এটাকে টাচ করে রাখবে। ব্যাপারটা এরকম, এই যে এটা হচ্ছে সেই ফাঁপা সিলিন্ডার। তাহলে পানি এখান থেকে ঢুকবে, ঢুকে এই যে ভিতরের যে পার্টটা আছে ওখানে টাচ করে রাখবে না চারপাশ থেকে? পাশাপাশি এই বাইরে থেকেও কি টাচ করে রাখবে না? তাহলে ভিতরের ওখানে তো টাচ করেই রাখছে, পাশাপাশি এই বাইরে থেকেও টাচ করে রাখছে। তাহলে কত হবে এলের ভ্যালু? যেহেতু এটার ব্যাসার্ধ আর এবং খুব পাতলা পাত দিয়ে বানানো, তার মানে ভিতরেও এটার পরিধি 2 পাই আর, এই যে ভিতরে, বাইরেও এটার পরিধি 2 পাই আর, এবং ভিতরে বাইরে দুই পাশেই হচ্ছে গিয়ে পানি তাকে জড়ায় রাখছে, দুই পাশেই পানি তাকে জড়ায় রাখছে। দ্যাটস ওয়াই এখানে এল হয়ে যাবে হচ্ছে 4 পাই আর। বাট এই কেসে মুখ বন্ধ যে সিলিন্ডার ছিল সেখানে শুধুমাত্র বাইরে থেকেই পানি জড়ায় রাখতে পারছে, দ্যাটস ওয়াই সেটা ছিল
2πr। সবাই ব্যাপারগুলো নিশ্চয়ই অনুধাবন করতে পারছি বা বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে চলো আরেকটা কেস দেখি। মনে করো একটা সিলিন্ডার আছে, হ্যাঁ? আচ্ছা, একটা সিলিন্ডার আছে, যেই সিলিন্ডারটা বা একটা কি বলে বড় একটা ড্রাম আছে, সেই ড্রামটাকে আমরা পানিতে ভাসায় রাখছি। এই পর্যায়ে আমরা দুইটা অঙ্ক সলভ করব, হ্যাঁ? এই দুইটা কেস আমরা অঙ্কের মাধ্যমে সলভ করব। আমি দুইটা অঙ্ক দিচ্ছি, দেখো। একটা বড় সিলিন্ডার আছে, হ্যাঁ? সিলিন্ডারটা পানিতে ভাসতেছে অনেকটা এরকম। আড়াআড়িভাবে ভাসতেছে, এইভাবে ভাসতেছে, এইভাবে। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো। নিরেট সিলিন্ডার, মুখ বন্ধ সিলিন্ডার, হ্যাঁ? মুখ বন্ধ সিলিন্ডার। দেখো এই যে এটা সিলিন্ডার, মুখ বন্ধ। এখন এটাকে আমি পানিতে ভাসায় দিছি, এইভাবে এইভাবে ভাসতেছে, বুঝতেছি? পানির উপরে এভাবে কাত হয়ে পড়ে আছে, মানে উচ্চতাটা, সিলিন্ডারের উচ্চতা পানি বরাবর আছে আর কি, বুঝছো? এইভাবে ভাসতেছে। এবং এখানে বলা আছে এই সিলিন্ডারের উচ্চতা 5 মিটার এবং এই সিলিন্ডারের ব্যাসার্ধ 2 মিটার। এবং এখানে বলে দিছে যে তরলে ভাসতেছে তার পৃষ্ঠটানের মান, যে তরলে ভাসতেছে তার পৃষ্ঠটানের মান হচ্ছে গিয়া 7.3 ইন্টু 10⁻³ নিউটন। ওকে, ফাইন। তো তোমাদেরকে বের করতে হবে যে এটার উপরে পৃষ্ঠটানজনিত বল কত, পৃষ্ঠটানজনিত বল কত, এর উপরে পৃষ্ঠটানজনিত বল কত, এটার উপরে পৃষ্ঠটানজনিত বল কত। এটা একটা কেস। আরেকটা, প্রত্যেকটাই তোমরা পারবা। এরপরেরটা, মনে করো আমাদের কাছে একটা নিরেট রিং আছে, নিরেট রিং, নিরেট রিং আছে। আমাদের কাছে একটা নিরেট রিং আছে, হ্যাঁ? রিং তো সবাই চিনো, ডোনাট, তাই না? ডোনাট খাইছো না? ওইরকম নিরেট রিং আছে, যার দুইটা ব্যাসার্ধ দেওয়া আছে। একটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ, একটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ R1 আর একটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ R2। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, নিরেট রিং। ওকে, ভিতরের ব্যাসার্ধ R1, বাইরের ব্যাসার্ধ R2। R1 এর ভ্যালু বলা আছে, R1 হচ্ছে গিয়া 2 মিটার, আর R2 এর ভ্যালু বলা আছে, R2 এর ভ্যালু হচ্ছে গিয়া 3 মিটার। ওকে, এখন এইটাকে আমরা কেটে ফেলবো, এইটাকে কেটে ফেলা হয়েছে। লেটস সে এইটাকে এই বরাবর কেটে, এই বরাবর কেটে অর্ধেকটা অংশ পানিতে ভাসায় দেওয়া হয়েছে, অর্ধেকটা অংশ পানিতে ভাসায় দিছি। দেখো এটাকে এই বরাবর কেটে ফেলে এই যে অর্ধেক, চাঁদের মতো যে অর্ধেকটা পাইছি, এইটা পানিতে আমরা ভাসায় দিছি। সেই ক্ষেত্রে পৃষ্ঠটানজনিত বল কত, পৃষ্ঠটানজনিত বল কত সেইটা আমাদেরকে বের করতে হবে। এবং এখানেও বলা আছে পৃষ্ঠটানের মান 7.3 10⁻³ নিউটন পার মিটার, এখানেও নিউটন পার মিটার। ওকে, তো আমাদেরকে এফটা নির্ণয় করতে হবে। কেটে অর্ধেকটা অংশ ভাষায় দিছি, বারবার বলতেছি কেটে অর্ধেকটা ভাষায় দিছি। ওকে, এটা একটা আইআইটি প্রবলেম। সোজা লাগবে দেখতে, আসলেও সোজা, বাট এইখানে মেজরিটি ভুল করবে, আমি জানি। এটা করতে যায় মেজরিটি ভুল করবে, বুঝাই দেওয়ার পরে সবাই দেখবে আরে তাই তো সোজা ছিল, বাট এটা কেন মাথায় আসে না, বুঝছো? আচ্ছা, ফাইন। তাহলে এই যে দুইটা অঙ্ক, সোজা অঙ্ক। এখন আমি তোমাদের যে দেখাই দিলাম এল নির্ণয় করা, বইয়ে স্পষ্ট ভাষায় কোনো জায়গায় এল এর কথা এইভাবে বলা নাই। অঙ্কে দেখবা এক জায়গায় ধরছে 2L, এক জায়গায় ধরছে এল, এমন বিরক্তি লাগবে। আমার লেগেছিল আমি যখন স্টুডেন্ট ছিলাম যে কখন এল ধরবো, কখন টোয়াইস এল ধরবো, বুঝতাম না। সো তোমাদের জন্য আমি একদম ইজি করে দিছি যে তরলের উপরিপৃষ্ঠ বস্তুর যে দৈর্ঘ্যকে জড়ায় রাখে সেটাই হচ্ছে এই এল এর পরিচয়। আর সেই এল জানলে তার সঙ্গে পৃষ্ঠটান গুণ করলে পৃষ্ঠটানজনিত বল আমরা পেয়ে যাব। তাহলে দেখতেছো এখানে দুটো প্রবলেম আছে। আমরা কয়েকটা কেস দেখছি, এরকম হাজারো কেস হইতে পারে। আমরা কয়েকটি কেস দেখছি যার মাধ্যমে আমরা সক্ষমতা অর্জন করছি যে আমরা এখন এই কেস দুটো সলভ করতে পারবো। ঠিক আছে, ফাইন। এখন তোমাদেরকে এই দুটো অঙ্ক করার জন্য একটু মাথা খাটাইতে হবে, আমি তো করে দেবো এখনই। তো তারপরেও তোমরা একটু করে আনসার দাও তো
যাও, এই দুইটা করার জন্য তোমাদেরকে আমি 3 মিনিট টাইম দিচ্ছি। 3 মিনিট, এই 3 মিনিটে চিন্তা করে আনসার করো। 3 মিনিটে চিন্তা করে এই দুইটা আনসার করো। কত মিনিট? 3 মিনিটস। করো সবাই, আমি আছি এখানে, তোমরা সবাই এটা সলভ করো। আচ্ছা, আনসার করছো অনেকে, ফাইন, ওকে। বেশ কয়েকটা আনসার আসছে, ভেরি গুড। তো চলো আমরা এটা সলভ করি, এবার মিলাই নিই আমরা যে কোনটার আনসার কি হবে। তো আমরা জানি পৃষ্ঠচাঞ্জলিত বল এফ ইকলস টু টিএল, টি ইন্টু বড় এল। ওকে, তো টি এর ভ্যালু তো আমাদের জানা, এখানে টি এর ভ্যালু ডিরেক্টলি দেওয়া আছে। টি এর ভ্যালু দেওয়া আছে 7.3 ইন্টু 10⁻³ এবার এল লাগবে, তো আমরা এলটা বের করি। খেয়াল করে দেখো, পানি চারপাশ থেকে এটাকে জড়ায় রাখবে, তাহলে এই দৈর্ঘ্যকে জড়াবে, এই দৈর্ঘ্যকে জড়াবে, এই দৈর্ঘ্যকে জড়াবে, এই পাশ থেকেও এইটার এই দৈর্ঘ্যকে জড়াবে, আবার ওই পাশ থেকেও এইটাকে জড়ায় রাখবে। হোপফুলি সবাই আমরা ব্যাপারটা ধরতে পারছি। জিনিসটা এভাবে চিন্তা করো, দেখো এইটা হচ্ছে সেই সিলিন্ডারটা। এখন এই সিলিন্ডারের মুখ কিন্তু বন্ধ, এটা কিন্তু বলা ছিল মুখ বন্ধ, তাহলে এইভাবে পানিতে ভাসতেছে। বা এটা দিয়ে দেখাই, সিলিন্ডার তো এখানে আছেই, এটা, হ্যাঁ এটা একটা সিলিন্ডার, এটা এইভাবে ভাসতেছে পানিতে। এইভাবে ভাসতে চিন্তা করে দেখো, পানি এইখানের পুরো দৈর্ঘ্যটাকে টাচ করে থাকবে না? এই দৈর্ঘ্যটা পুরোটা টাচ করে থাকবে, পাশাপাশি এই দৈর্ঘ্যটাকেও টাচ করে থাকবে না এখানের?
তার পাশাপাশি আবার এই পাশের এই দৈর্ঘ্যটাও টাচ করে থাকবে, দেন মাথার এটাও টাচ করে থাকবে। মানে সোজা কথা এই দুইটা ব্যাসকে টাচ করে থাকবে দুই পাশের, আর এই উচ্চতাকে এই পাশ থেকেও টাচ করবে, এই পাশ থেকেও টাচ করবে। তাহলে কি আমরা এটা লিখতে পারবো? দেখো এল ইকুয়ালস টু, এইটার কি ব্যাসকে টাচ করছে, তো ব্যাস মানে 2r, বারবার মিলাই দেখাচ্ছি, এটার ব্যাসকে টাচ করছে, এটা ব্যাস এই পাশ থেকে এই পাশ থেকে করছে, ব্যাস মানে 2r, তার মানে এই পাশে 2r এই পাশে 2r, মানে 2r প্লাস 2r প্লাস, দেখো উচ্চতাকে এই পাশ থেকেও টাচ করছে এই পাশ থেকেও টাচ করছে, মানে এইখানে একটা এইচ এখানে একটা এইচ, মানে 2h, তার মানে এল এর ভ্যালু হবে 4r প্লাস 2h। তাহলে এই জায়গাতে আমরা ভ্যালু বসাই দিতে পারবো 4r, আর এর ভ্যালু আমরা জানি যেটা হচ্ছে 2 প্লাস 2h, h এর ভ্যালু হচ্ছে 5। সেটা সলভ দিলে আমরা পেয়ে যাব পৃষ্ঠটানজনিত বলের মানটা এখানে কত হবে, পৃষ্ঠটানজনিত বলের মান এখানে কত হবে। আচ্ছা, সো এটা ক্যালকুলেশন করলে আমাদের পৃষ্ঠটানজনিত বলের মান আসবে 131.4 ইন্টু 10⁻³ নিউটন আনসার। আশা করছি সবাই এটা আমরা বুঝতে পারছি, আচ্ছা ওকে। শায়েক দেবনাথ বলছো ভাইয়া ফিজিক্সে আপনার ক্লাস নোট আর গাণিতিক পদার্থবিজ্ঞান করলে এইচএসসি বা একাডেমিকে এক্সট্রা কিছু পড়ার কি দরকার আছে? না, দরকার পড়বে না, এর বাইরে তেমন কিছু আসবে না, আসলে আসবে না বলতে কি এর এর ভিতরে সব কভার হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে, এতটুকুতেই যথেষ্ট। তাহলে ঠিক আছে শায়েক, ফাইন। আরিফুল ইসলাম আনসার নিশ্চয়ই সবাই বুঝতে পারছে, সুন্দর না ব্যাপারটা? বুঝে গেলাম এটা আমরা। চলো এরপর এই অঙ্কটা, সো এখানেও একই রকমভাবে আমরা অঙ্কটা সলভ করব। এফ ইকুয়ালস টু টি ইন্টু এল, এফ ইকুয়ালস টু টি ইন্টু এল, ঠিক আছে ফাইন। সো এখানে এফ এর মান তো আমরা জানি, এফ এর মান টি এর মান তো আমরা জানি, যেটা 7.3 ইন্টু 10⁻³ এবার এল বের করতে হবে। তো এই কেসে এলটা কত হবে? আমরা অর্ধেকটা অংশকে নিয়েছি, ওকে, অর্ধেকটা অংশ বলতে আমরা এই অংশটা নিয়েছি, তাই না? এইটুকু অংশ নিয়েছি আমরা, দেখো আমরা এই অংশটুকুকে কেটে নিয়েছি, এইটাকে পানিতে ভাসাবো। তো খুব মনোযোগ দিও, ফাইন। তো এইটাকে যদি আমরা পানিতে ভাসাই, তো দেখো এই অংশটাকে ভাসাই দিলে এরকম হবে, তাই না? এইটা পানিতে ভাসতেছে, এইটা যখন পানিতে ভাসবে, এই খেয়াল রেখে সবাই, এটা সবাই বুঝতেছো যে এই দিক থেকে পানি এটাকে টাচ করবে, এই পুরা ভিতরের সার্কেলটাকে টাচ করবে, এবং এটার মান কত হবে? এটার মান আমরা জানি, ভিতরের এই যে এই অংশটা ভিতরের অর্ধেক পরিধি মানে হচ্ছে পাই আর, তাহলে এখানে হবে পাই r1, কারণ হচ্ছে ভিতরের ব্যাসার্ধ r1, তাই। এরপর পানি এই বাইরে থেকেও এটাকে টাচ করবে, সেটা কত হবে? অর্ধপরিধি, বাইরের সার্কেলটার অর্ধপরিধি কত? সেটা হবে পাই r2, যেহেতু বাইরের ব্যাসার্ধ r2, এইটাকেও টাচ করবে এটাকেও টাচ করবে। এতটুকুই কি শেষ? না। কেন শেষ না? নিশ্চয়ই চিন্তা করতে পারছো, এই জায়গাটাতেও তো টাচ করবে। এই যে আমি যে রিংটাকে, এটা নিরেট রিং বলছিলাম, এটা যে কাটলে এইখানে কি একটা জায়গা উন্মুক্ত হয়েছে না? নিশ্চয়ই সবাই বুঝতেছে, এইখানে একটা জায়গা উন্মুক্ত হয়েছে, খুলে গেছে এখানে একটা জায়গা, তার মানে বুঝতেছো পানি তো এখানতেও এটাকে টাচ করবে, এই জায়গাতে পানি এটাকে টাচ অবশ্যই করবে। যদি এই জায়গাটা টাচ করে, এই জায়গাটুকুর ভ্যালু কত? এতটুকুর ভ্যালু কত হবে? ইটস কোয়াইট কমন সেন্স, এই যে অংশটা এটার ভ্যালু হবে, এই অংশটার ভ্যালু হবে r2 মাইনাস r1, তাই না? বাইরের ব্যাসার্ধ থেকে ভিতরের ব্যাসার্ধ বিয়োগ করে দিলেই এতটুকু থাকে, এই পুরুত্বটা। তার মানে বুঝতেছো
এই জায়গাটুকের ভ্যালু হচ্ছে গিয়া R2 মাইনাস R1, R2 - R1, এবং এখানেও কিন্তু তাই, দেখো এখানেও টাচ করবে R2 - R1। ওকে, তার মানে বুঝতেছি ভিতরের অংশ, বাইরের অংশ, এবং এই অংশটুকু আর এই অংশটুকু। তাহলে এল কত হবে? এল হবে হচ্ছে পাই R1 প্লাস পাই R2, এবং দেখো এই অংশটা দুইবার আসছে, দ্যাট মিন্স 2 ইন্টু R2 মাইনাস R1। তাহলে দেখো আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে, R1 এর ভ্যালু 2, R2 এর ভ্যালু 3, এগুলো বসাইলে এখান থেকে আমরা এল পাবো, এখান থেকে আমরা এল পাবো, যে এলটা পাবো সেটা এখানে বসাই দিব, তাইলে আমরা আনসারটাও পেয়ে যাব। সুন্দর, কিন্তু মেজরিটি এই দুইটা অংশ ধরতে পারলেও এই অংশ দুইটাকে মিস করে গেছো, দেখো খেয়াল করে। আমি জানি কেউ কেউ হয়তো পেয়ে থাকছো, বাট মেজরিটি এই অংশটুকু আর এই অংশটুকুকে মিস করে গেছে এল ধরার সময়। বুঝতে পারছি, রান বলছো জোস ম্যাথ, হ্যাঁ সুন্দর অঙ্ক কিন্তু, তাই না? অনেক সুন্দর অঙ্ক। তো এই অঙ্কগুলো যখন আমরা ধরে ফেলবো তখন কিন্তু আমাদের এল নির্ণয় করতে আর কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে চলো আরেকটা ট্রিকি কেস আমরা একটু চিন্তা করি। আচ্ছা, আরেকটা ট্রিকি কেস, হ্যাঁ আরেকটা ট্রিকি কেস দেখো। একটা পানির মগ বা জগকে আমি উল্টো করে পানিতে নিমজ্জিত করলাম। আচ্ছা ভাইয়া, আমার আইডি নুসরাত বলছো, ভাইয়া আমার আইডি ওয়েবসাইটে ব্লক হয়ে গেছে, ফিজিক্স ম্যানিয়া গ্রুপেও নক করেছিলাম, বাট এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। আরও কিছু প্রবলেম ছিল ভাইয়া, কাইন্ডলি একটু মেসেজের রিপ্লাই দিতে বলবেন প্লিজ। ওকে ফাইন, বলবো। আসলে এই ঈদের ভ্যাকেশনে মেসেজের রিপ্লাই করা হয় না, হ্যাঁ করা হয় নাই বলতে হচ্ছে গিয়া ফিজিক্স ম্যানিয়াকের যত মেসেজ আসে এটা কিন্তু এমন না যে কিছু মানুষজন হ্যান্ডেল করে যেটা কোনো প্রায়োরিটি নেই, ব্যাপারটা এরকম না। আমি নিজে দেখি বা আমার একদম ক্লোজ যে টিম, 3 জনের টিম আছে, আমরাই দেখি, এবং আমরা প্রত্যেকটা মেসেজ যদি কেউ কোনো সলিউশন না পাই একজন আরেকজনকে শেয়ার করি, আচ্ছা এটা কী করা দরকার। সো ঈদের মাঝে সমসাময়িক সময় আমরা কেউই মেসেজ চেক করতে পারিনি, বুঝতেই পেরেছো। সো এখন এগুলা আস্তে আস্তে দেখবো, আমরা এখনও দেখিনি আর কি। ওকে, প্যারা নেই, বাট সবগুলো আমি দেখে দিচ্ছি। ফাইন, নাইস, ওকে। এখন আমরা যে কেসটার কথা বলতেছি, যে একটা পানির গ্লাসকে উল্টো করে আমরা পানিতে নিমজ্জিত করব। মনে করো এই গ্লাসটাই, হ্যাঁ এখন এটাকে আমরা এভাবে উল্টে পানিতে নিমজ্জিত করব, এইভাবে পানিতে নিমজ্জিত করব, সোজাভাবে না, এই খোলা মুখটাকে নিচে দিয়ে পানিতে নিমজ্জিত করব। তখন এল কত হবে? ওকে, তখন এল কত হবে? এইভাবে করে আমরা পানিতে নিমজ্জিত করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এল বের করতে হবে। দেখো তো, এরকম হওয়া উচিত না? এই যে গ্লাসের তলানিটাকে আমি উপরে রাখছি, তলানিটাকে উপরে রাখা, তারপরে হচ্ছে গিয়া পানিতে আমি নিমজ্জিত করছি। তলানিটাকে উপরে রেখে পানিতে আমি নিমজ্জিত করেছি, তলানি উল্টে দিয়ে তারপর পানিতে নিমজ্জিত করছি, এভাবে ডুবাইছি। তো এই মুখটা তো খোলা, তাহলে এখন আমাদের খুব কমন সেন্স থেকে এটা মনে হবে না? দেখো তো, যে পানিতে নিমজ্জিত করলে ভিতর থেকে এই তলকে স্পর্শ করবে, বাইরে থেকে এই তলকে স্পর্শ করবে। এখন আমরা বুঝতেছি এটা ভ্যালু যদি আর হয় তাহলে এল ইকুয়ালস টু হবে ভিতর থেকে 2πr, বাইরে থেকে 2πr, তাই না? তাই হবে না? এরকম মনে হচ্ছে না? সবার তো তাই মনে হওয়ার কথা, তাই না? ফাইন, তাহলে এখন এটা জানো এটা ভুল। ওকে, এটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে বলো তো? কোয়াইট কমন সেন্স। দেখো, এটাকে যখন আমি উল্টে করে পানিতে ডুবাবো তখন এইভাবে কখনো একটা মগকে পানিতে ডুবাই দেখছো? পানি কিন্তু ভিতরে ঢোকে না, কারণ ভিতরে বাতাস থাকার কারণে তুমি পানিতে ডুবাইলে দেখবা ভিতরে পানি ঢুকতেছে না, একদম লম্বা করে নামাইলে
চারপাশে দেখবা চাপ দিয়ে রাখলে চারপাশে পানি থাকবে, বাট ভিতরে পানি ঢুকতে পারবে না। তার মানে বুঝতে পারছো, যদি একটা গ্লাসকে উল্টো করে তারপরে লম্বালম্বি ডুবানোর চেষ্টা করি, তাহলে ডেফিনেটলি এর ভিতরে পানি ঢুকবে না, বাট বাইরে পানি থাকবে। এর ভিতরে পানি ঢুকবে না, বাট বাইরে পানি থাকবে। এর ভিতরে পানি ঢুকবে না, বাট বাইরে পানি থাকবে। দেখা যাবে কেসটা এরকম হতে পারে যে এই যে গ্লাসটা, এটাকে যখন আমরা পানিতে ডুবাবো, তখন ভিতরে পানি আসলে ঢুকবে না, চারপাশ থেকে পানি ঢুকবে। ভিতরে ঢুকবে না, বাট চারপাশ থেকে ঢুকবে। তাহলে চারপাশ থেকে যদি ঢুকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এল ইকুয়ালস টু হচ্ছে 2πr। একটা এক্সেপশনাল কেস, তাই না? উল্টো করে ঢুকাইছি, দ্যাটস পানির ভিতরে ঢুকতে পারিনি। ওকে ফাইন, তাহলে এটা সবাই বুঝতে পারছি। তো এরকম আর অসংখ্য কেস হতে পারে। যেমন আরেকটা কেস আমরা দেখতেছি, লেটস সে একটা পুরু সিলিন্ডার, মুখ খোলা পুরু সিলিন্ডার আমরা পানিতে ডুবাইলাম। মানে ব্যাপারটা এরকম, মুখ খোলা পুরু সিলিন্ডার। এইটাকে আমরা পানিতে ডুবাইছি, মুখ খোলা মানে ভিতরে কিন্তু পানিটা ঢুকতে পারবে, ভিতরে পানিটা ঢুকতে পারবে। ওকে ফাইন, তাহলে দেখো এটার ভিতরে যদি পানি ঢুকে, স্পষ্টভাবে বুঝতে পারছি, ধরে নাও ভিতরে ব্যাসার্ধ R1 আর বাইরে ব্যাসার্ধ R2, তাহলে ভিতর থেকে এই পুরা এতটুকুকে জড়াবে, পানি ঢুকতে পারবে, যেহেতু দুই মুখই খোলা, তার মানে ডুবাইলে পানি ঢুকে যাবে। আবার বাইরে থেকে এই পরিধিকে জড়ায় থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এলটা লিখতে পারবো, এল ইকস টু হবে ভিতরের পরিধিকে জড়াইছে 2πr1 প্লাস বাইরের পরিধিকে জড়াইছে যেটা হচ্ছে 2πr2। ওকে ফাইন, এই হচ্ছে গিয়ে আমাদের এল এর মানটা হবে। বুঝছি সবাই? ক্লিয়ার? সো যে কোনো কেসটা হয়ে আসে, সেই ক্ষেত্রেই হচ্ছে কি আমরা বুঝতেছি এলটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কি শিখলাম আজকে? যে অংশটা আমাদের প্রথমে শেখার ইচ্ছা ছিল সেটা হচ্ছে পৃষ্ঠটানের সংজ্ঞা আমরা জানলাম। পৃষ্ঠটানের সংজ্ঞা জেনে পৃষ্ঠটান নির্ণয় করার জন্য যে দৈর্ঘ্যের পরিচয়টা আছে সেটা জেনেছি, এবং সেই কেসগুলো আমরা সলভ করেছি। এখন আমরা আরেকটা টার্মের সঙ্গে পরিচিত হব। এই টার্মটাকে আমরা বলছি পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ টান যেমন একটা কনসেপ্ট, পৃষ্ঠ শক্তি এরকমই আরও একটা টার্ম। ওকে, সো এটা সংজ্ঞাটা আমরা একটু প্রথমে জেনে নিব। তরলের পৃষ্ঠে একক ক্ষেত্রফলে সঞ্চিত শক্তিকে আমরা বলবো হচ্ছে পৃষ্ঠ শক্তি। তো কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তরলের পৃষ্ঠে সবসময় টান টান থাকতে চায়, যেটাকে আমরা বলি পৃষ্ঠ টান। সো এটা কেন টান টান থাকতে চায়? তার কারণটা হচ্ছে তরলের পৃষ্ঠে একটা শক্তি জমে থাকে। তরলের পৃষ্ঠে একটা শক্তি সবসময় জমা থাকে, এবং সেই শক্তির কারণেই পৃষ্ঠটা টান টান থাকে। ব্যাপারটা একটু আমি তোমাদেরকে বুঝাই দিই, দেখো এভাবে দেখলে বুঝতে পারবা। ফাইন, তো মনে করো এখানে তরল আছে, হ্যাঁ, এইখানে এই পর্যন্ত তরল আছে। তাহলে এটা বুঝতেছো তরলের অণুগুলো তো এখানে ছড়াই ছিটায় আছে। তাহলে তরলের কিছু অণু উপরিপৃষ্ঠে আছে, তরলের এই উপরের পৃষ্ঠে কিছু অণু আছে।
সেরকম করে সব জায়গায় অণু আছে, বাট উপরে পৃষ্ঠে যে অণুগুলো আছে সেই অণুগুলা কি একটা উচ্চতায় আছে না, তার মানে কি তার ভিতরে বিভব শক্তি জমে আছে না, নিশ্চয়ই বুঝতে পারতেছো। এই যে তলের পৃষ্ঠের যে অণুগুলি, এই যে অণুগুলিকে আমরা দেখতেছি, এই অণুগুলো কি তলের উপরে আছে, তাহলে তলের উপরে আছে মানে তার ভিতরে একটা শক্তি জমে আছে। এই শক্তি থাকার কারণেই এই জায়গাটা টান টান থাকতে চায়, মানে ওদের ভিতরে একটা শক্তি আছে। এর ভিতরে যদি আমি একটা বস্তুকে এখানে রাখতাম, এখানে যদি আমি একটা বস্তুকে রাখতাম, তাহলে এই যে অণুগুলো আছে এই অণুগুলো ওদের জায়গা ছাড়তো না, ওদের ভিতরে শক্তিটাকে ওরা ধরে রাখতো, জায়গা ছাড়তো না দেখে এটা টান টান থাকতো বা চাপাচাপি করে থাকতো, এই জন্য এখানে একটা ট্যাপ পড়ে যেত। তার মানে সোজা কথা, তলে যে উপরিপৃষ্ঠ আছে ওইখানটাতে একটা শক্তি জমে থাকে, এই শক্তি হচ্ছে গিয়া ই। এখন এই শক্তিটা কিন্তু ডিপেন্ড করতেছে ক্ষেত্রফলের উপরে। খেয়াল করে দেখো, যত বেশি বড় ক্ষেত্রফল তত কিন্তু তাতে শক্তি বেশি। কেন? আমরা এটা বুঝতেছি, এই শক্তির যে পরিমাণটা, এই পৃষ্ঠে অণুগুলোর যে শক্তি, এটা ডিপেন্ড করতেছে কতগুলো অণু এইখানে আছে। এইখানে যদি এই যে দেখতেছো এখানে 5টা অণু আছে, লেটস সে এখানে 10টা অণু আছে, তাহলে 10টা অণু থাকলে 10টা অণুর প্রত্যেকেরই তো সেম পরিমাণ শক্তি আছে, তাহলে পৃষ্ঠে মোট এতটুকু শক্তি আছে। বাট এখানে যদি আরও বেশি অণু থাকতো পৃষ্ঠে, তাহলে সেই ক্ষেত্রে সেখানে বেশি অণু থাকতে পারতো, মানে বেশি শক্তি থাকতো। তার মানে পৃষ্ঠ শক্তি কিন্তু পৃষ্ঠের ক্ষেত্রফলের প্রপোর্শনাল। মানে ব্যাপারটা অনেকটা এরকম, লেটস সে মনে করো যে এইটা একটা পৃষ্ঠ, এইটা আর একটা পানি পৃষ্ঠ, দুইটার ক্ষেত্রফল কি ভিন্ন, তো এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা ছোট, এই জন্য দেখো এখানে কিন্তু ও এই পৃষ্ঠে উপরিপৃষ্ঠে অণুও ধরছে কম। আবার দেখো এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা বড়, তার মানে কি এখানে অনেক বেশি সংখ্যক অণু আছে, বেশি জায়গা থাকলে তো বেশি জায়গা জুড়ে বেশি সংখ্যক অণু থাকবে, তাই না? তো বেশি সংখ্যক অণু থাকলে এটা খুব কমন সেন্স যে এইখানে যে শক্তি সেটা আসলে বেশি হবে, অনেক অণু আছে প্রত্যেকের শক্তি আছে, দ্যাটস ওয়াই পৃষ্ঠে মোট সঞ্চিত শক্তি বেশি। আর এখানে খেয়াল করে দেখো ক্ষেত্রফল কম, অণুর সংখ্যাও কম, তার মানে এই জায়গাতে পৃষ্ঠে শক্তি কম আছে। তার মানে বুঝতেছি তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল যত বেশি হয় সেখানে সঞ্চিত শক্তির পরিমাণও তত বেশি হয়। তার মানে তরল যদি বেশি ক্ষেত্রফল জুড়ে থাকে তাহলে সেখানে বেশি শক্তি জমে থাকে। এখন মনে করো কোনো একটা তরলের পৃষ্ঠ, এটা হচ্ছে একটা তরল পৃষ্ঠ, এই তরল পৃষ্ঠে মনে করো ই পরিমাণ ডাব্লিউ পরিমাণ শক্তি আছে, ডাব্লিউ পরিমাণ বিভব শক্তি জমা আছে। আর এই তরলের ক্ষেত্রফল মনে করো হচ্ছে গিয়া এ বা ডেলে, একটা বললেই হয় ডেলে, এটার ক্ষেত্রফল মনে করো ডেলে, আর এখানে সঞ্চিত শক্তি হচ্ছে ডাব্লিউ। তাহলে একক ক্ষেত্রফলে কতটুকু শক্তি সঞ্চিত আছে? ডাব্লিউ বাই ডেলে, একক ক্ষেত্রফলে যতটুকু শক্তি জমে আছে সেটাকেই আমরা বলবো হচ্ছে পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তিকে প্রকাশ করা হয় ই দিয়ে, পৃষ্ঠ শক্তিকে প্রকাশ করা হয় ই দিয়ে, ই ইকলস টু ডাব্লিউ বাই এ, ই ইকলস টু ডাব্লিউ বাই এ। এখন এখানে পরিচয়, ডাব্লিউ হচ্ছে পৃষ্ঠে পৃষ্ঠে সঞ্চিত শক্তি, পৃষ্ঠে সঞ্চিত শক্তি, পৃষ্ঠে যতটুকু শক্তি সঞ্চিত আছে বা পৃষ্ঠের বিভব শক্তি বলতে পারো। আর ডেলে হচ্ছে গিয়া ক্ষেত্রফলের পরিবর্তন বা ক্ষেত্রফল। ওকে ফাইন, তার মানে একক ক্ষেত্রফলে যে শক্তি জমে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়া পৃষ্ঠ শক্তি, আর এটাকে আমরা বলছি পৃষ্ঠ শক্তি। এখন বলো তো এইটার এককটা কি হবে? এটার একক কি হবে? দেখো এটার একক, কাজের একক কি? জুল, আর ক্ষেত্রফলের একক মিটার, তাহলে জুল পার মিটার, জুল পার মিটার। ওকে, জুল পার মিটার। এবার একটু খেয়াল করো এটার মাত্রা কি হবে? মাত্রা, এটার মাত্রা কি হবে? আমরা কাজের মাত্রা জানি এম এল স্কোয়ার টি ইনভার্স 2, কাজের মাত্রা হচ্ছে গিয়া, কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স 2 ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রা, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, তাই না, দৈর্ঘ্যের বর্গ। তাহলে দুই পাশ উপরে নিচে এল স্কোয়ার স্কোয়ার কেটে গেলে নিশ্চয়ই খেয়াল করছো এখানে মাত্রাটা আসবে এম টি ইনভার্স 2। একটু চেনা চেনা লাগছে না? এম টি ইনভার্স 2 কোথায় যেন দেখছি, কোথায় দেখছি বলো তো? কিছুক্ষণ আগেই আমরা কিন্তু যখন পৃষ্ঠ টান নির্ণয় করছি তখনই দেখছি পৃষ্ঠ টানের মাত্রাও এম টি ইনভার্স 2। তার মানে পৃষ্ঠ শক্তির মাত্রাও আমরা দেখতেছি এম টি ইনভার্স 2।
তার মানে দুইটার মাত্রা একই, এবং এককও তাদের এক, শুধু এইটা না, এটাকে কনভার্ট করে এই একককে এটাও লেখা যায়, নিউটন পার মিটারও লেখা যায়। তাহলে মনে রাখবা পৃষ্ঠ শক্তির একক পৃষ্ঠটানের এককের এককই, পাশাপাশি পৃষ্ঠটানের মাত্রা এবং পৃষ্ঠ শক্তির মাত্রা একই। এবং এখনই আমরা এটা জেনে নিব পৃষ্ঠ শক্তি থেকেই পৃষ্ঠটান আসে, এবং পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি একই রাশি। পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি একই রাশি। ওকে, টি আর ই সমান, টি আর ই সমান, টি আর ই সমান, টি আর ই একই জিনিস। তো অনেক সময় বইয়ে এভাবে করে বলবে, তোমাকে একটা অঙ্ক করতে দিছে, ওখানে তোমার পৃষ্ঠ টান দরকার হবে, দেখবা পৃষ্ঠ টান তোমার ওখানে দরকার হবে, বাট পৃষ্ঠ টান বলে দেয় না, বলে দিছে পৃষ্ঠ শক্তি। তার মানে বুঝতেছ, পৃষ্ঠ শক্তি যে কথা পৃষ্ঠ টানও সেই কথা, পৃষ্ঠ শক্তি যে কথা পৃষ্ঠ টানও সেই কথা। পৃষ্ঠ টানজনিত বল নির্ণয় করার সূত্রটা যে আমরা শিখছিলাম, এফ ইকলস টু টিএল, এটাকে চাইলে এভাবেও লেখা যায়, এফ ইকলস টু ইএল। এই টি এর জায়গায় পৃষ্ঠ শক্তির মান বসাই দিলেও কোনো একটা সারফেসের একই জিনিস হবে। সো এরা দুইটা ইকুইভ্যালেন্ট টান। অনেক সময়ই পৃষ্ঠ টানের জায়গায় পৃষ্ঠ শক্তি বলা থাকবে, কোনো কোনো জায়গায় পৃষ্ঠ শক্তির জায়গায় পৃষ্ঠ টান বলা থাকবে। ঠিক আছে, ফাইন। ভাইয়া গ্লাসের কেসে যতটুকু ডুবানো হয়েছে ততটুকুর উচ্চতা কাউন্ট করতে হবে না? রায়ান বলছো না, উচ্চতা কাউন্ট করতে হবে না। কেন হবে না? আমি বলছি তরলের উপরি পৃষ্ঠ যে দৈর্ঘ্যকে জড়ায় রাখে, মানে তরলের উপরি পৃষ্ঠ তো এখানে আছে, নিচের যে পৃষ্ঠ টাচ করে আছে ওগুলো তো কাউন্টে আসে না, বুঝছো? ফাইন, সো ডান। আজকের ক্লাসকে আমরা আর বেশি লম্বা করব না। আজকে ব্রেকের পরে অনেক বড় ছুটির পরে আমরা শুরু করেছি, সো আজকে আমরা এতটুকুই পড়ব। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রবাহী কি এটা পড়লাম, পৃষ্ঠ টান জানলাম, সেটা ডিটেলসটা বুঝলাম, এল নির্ণয় করা, পাশাপাশি পৃষ্ঠ শক্তি আমরা শিখলাম, পৃষ্ঠ শক্তি আমরা কি সেটাও আমরা জানলাম। এর পরবর্তী ক্লাসে, বৃহস্পতিবারের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট, ওই ক্লাসে আমরা হচ্ছে গিয়ে এই প্রবাহীর কোর যে অংশটা, কৈশিকতা, কৈশিকতা বা ক্যাপিলারিটি, সেই অংশটা দেখব। ওকে, এবং এটার উপরে আরও দুটি ক্লাস হবে। নেক্সট ক্লাসে আমরা কৈশিকতার অংশটা দেখব, ওখানে থিওরিটিক্যাল প্লট আছে খুব ভালো, যেটা খুব ভালো করে আমাদের দেখতে হবে। এবং তারপরের ক্লাসে আমরা প্রবাহীর যে প্রান্ত বেগ বলে একটা ব্যাপার আছে, টার্মিনাল ভেলোসিটি, সেই কেসটা দেখব। জানাবো মনোরুল আলম কিছুদিনের মধ্যেই নিব। ডেভেলপার যিনি আছেন আর কি, এক্সাম সিস্টেমটা আমাদের যে ওয়েবসাইটে এক্সাম সিস্টেম, ওইটার কাজ করতেছে আর কি। হ্যাঁ, সো বলা আছে অলরেডি, কিছুদিনের মধ্যে আমাদের আপডেট জানাবে, আশা করি দুদিনের মধ্যে আপডেট পেয়ে যাব। আরিফুল ইসলাম, প্রবাহীর অংশে আর কয়টা ক্লাস লাগবে? আরও দুটো লাগবে। ওকে, ফাইন, সো দ্যাটস ইট, আজকে ক্লাস এতটুকুই। আয়াত বলছো আমার ওয়েব অ্যাপে অ্যাকাউন্ট ব্লক দেখাচ্ছে, এটার একটা কারণ আছে। হ্যাঁ, এটার একটা স্পেসিফিক কারণ আছে, অনেকের এরকম হয়েছে, ওই যে আইডি হারায় ফেললে, যে একটা আইডি দিয়ে কিনছো আর একটা আইডি দিয়ে হচ্ছে কি এখন যুক্ত হইছো, এরকম যারা আছে তাদেরকে সব ব্লক করে দেওয়া আছে ওয়েবসাইটে। যদি এমন হয় যে আইডি দিয়ে তুমি আসলে পারচেস করে যুক্ত হয়েছিলা, ওই আইডি দিয়েই তুমি লগ ইন করতেছো, বা ওই ডিভাইস দিয়েই তুমি লগ ইন করতেছো, মানে ডিভাইস লক করা আছে, তুমি ফোন দিয়ে কিনছো তাহলে ফোন দিয়ে তোমাকে ঢুকতে দিবে, তুমি ল্যাপটপে যদি আবার লগ ইন করতে নাও তাহলে কিন্তু প্যারা হবে। তুমি যদি ল্যাপটপ থেকে পারচেস করো তাহলে সেই ক্ষেত্রে ওইটা দিয়ে তুমি আসলে করতে পারবা। সো ব্যাপারটা এরকম, ঠিক আছে ভাইয়া? টাইমটা একটু চেঞ্জ করতে পারবেন? এই টাইমটাই কি আমার ছিল না মনোয়ার, তোমার মনে আছে? আমাদের এই টাইমটাতেই কিন্তু ক্লাস শুরু হয়, ডু আর ডাই 3.1-এর ক্লাস কিন্তু এই টাইমটাতেই হইতো। রোজা আসার পরে এই টাইমটা আমি চেঞ্জ করছিলাম, যাতে করে রোজার মাসে তো আর মাগরিবের পরে ক্লাস নেওয়া যায় না। এখন আমি আমার টাইমে যখন ব্যাক করছি তখন কেন তোমাদের প্রবলেম হচ্ছে, বুঝছো? এই টাইমটা তো আমার ছিল, রবি মঙ্গল বৃহস্পতি, ডুয়ারডাই শুরুই হয় রবি মঙ্গল বৃহস্পতি এই সন্ধ্যার সময় ক্লাস নিয়ে, 7টার সময় ক্লাস নিয়ে। সো রোজা উপলক্ষে সব ক্লাস মাগরিবের আগে, ইফতারের আগে নিয়ে যাওয়া হয়। সো রোজা শেষ, আমি আমার টাইমে চলে আসছি। সো এই টাইমটা কি ফিক্সড ছিল না? ফাইন, আচ্ছা। সো অনেকেই হচ্ছে তার আইডি ব্লক কেন, এইটা দেখতে পারতেছি না, ওইটা দেখতে পারতেছি না, এরকম অনেক অবজেকশন আছে। সেই অবজেকশনগুলো প্রত্যেকটাই ইনভেস্টিগেশনের পরে আসলে তোমাদেরকে রিপ্লাই দেওয়া যাবে। তো আমি এগুলো দেখে রাখছি, এই মুহূর্তে বলছি না, আমি একটু আমার টিমের সঙ্গে আলাপ করে জানাবো। তোমাদের যা যা কনফিউশন আছে একটু পেজে মেসেজ দিবা। ওকে, সো
সো দ্যাটস ইট, আজকে ক্লাস এতটুকুই। এবং ডু অর ডাই 3.2 এর ক্লাস কিন্তু 8:45 থেকে আসে। এখন সবাই এসার নামাজটা পড়ে নাও এবং তারপরে ডু অর ডাই 3.2 এর ক্লাসে আমি আসতেছি। সো ব্রেকের পরে ক্লাস আবারও শুরু হয়ে গেল। সো আজকে একটু জড়তা ছিল সবার ভিতরে, আমারও ছিল, তাই না? তারপরেও একটা সুন্দর গোছানো আমরা একটা সাফিসিয়েন্ট অংশ আজকে পড়েছি। এবং 3.2 এর ক্লাসে আমরা স্থির তড়িৎ পড়ছিলাম, তার পরের ক্লাসটি 2 নাম্বার ক্লাসটি আজকে করতে যাচ্ছি। ওকে, তোমাদের অনেকগুলা অবজেকশন আছে বা অনেক কিছু কোয়েরি আছে, এগুলো আনসার ধীরে ধীরে তোমরা পেতে থাকবা। সো ফার টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই, লাভ ইউ।